নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন, বিদ্যালয় শিক্ষা বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলা শিক্ষা ক্লাসরুমে সবাইকে স্বাগত। আমি অসিত কুমার ধারা, খানপুর হীরেন্দ্রলাল সরকার হাই স্কুলের পদার্থবিদ্যা বিভাগের শিক্ষক। আমরা আজকে দশম শ্রেণীর পদার্থবিদ্যা বিভাগের তাপের ঘটনাসমূহ নিয়ে আলোচনা করব। চলো আমরা শুরু করি। একটা বস্তুকে যদি তাপ দিই, বস্তুতে বিভিন্ন ধরনের পরিবর্তন ঘটে। যেমন ধরো, অবস্থার পরিবর্তন, তাপীয় প্রসারণ, দহন, রাসায়নিক পরিবর্তন, তাপ সঞ্চালন, বৈদ্যুতিক পরিবর্তন, বৈদ্যুতিক রোধের পরিবর্তন, চৌম্বক ধর্মের পরিবর্তন ইত্যাদি। তাপীয় প্রসারণটাকে আমরা আবার কতগুলো ভাগে ভাগ করতে পারি। যেমন ধরো, কঠিনের প্রসারণ, তরলের প্রসারণ। সলিড এক্সপেনশনটাকে আমরা আবার লেন্থ এক্সপেনশন, এরিয়াল এক্সপেনশন, ভলিউম এক্সপেনশনে ভাগ করতে পারি। তরলের প্রসারণকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, আপাত প্রসারণ, প্রকৃত প্রসারণ। গ্যাসের এক্সপেনশনকে আমরা স্থির চাপে আয়তন প্রসারণ, স্থির আয়তনে চাপের প্রসারণ, এই দুটো ভাগে আমরা ভাগ করতে পারি। আমাদের সিলেবাসে আছে তাপীয় প্রসারণ এবং তাপের পরিবহন। এখন চলো আমরা তাপীয় প্রসারণে যাই। তাপীয় প্রসারণ কাকে বলছি আমরা? না, তাপ প্রয়োগের ফলে কোনো পদার্থের যে প্রসারণ হয় তাকেই আমরা তাপীয় প্রসারণ বলে থাকি। প্রাত্যহিক জীবনে আমরা বিভিন্ন ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হই। এগুলো থেকে আমরা তাপীয় প্রসারণ সম্পর্কে ধারণা করতে পারি। যেমন ধরো, একটা বোতলের মুখে একটা হয়তো ধাতব ছিপি আটকে গেছে, তো ওটাকে যদি তাপ দিই তো তাহলে ওটা সহজে বেরিয়ে আসতে পারে। আবার দেখো, থার্মোমিটারে পারস্তম্ভ থাকে। আমাদের জ্বর হলে আমরা থার্মোমিটারটা দিয়ে তাপ দেখি, অর্থাৎ তাপ পেয়ে পারস্তম্ভটা বাড়তে থাকে। গরমকালে সাইকেল অনেকক্ষণ যদি রোদে থাকে, দেখা যায় তো হঠাৎ করে সাইকেলের টায়ারটা বাস্ট করে যায়, মানে সাইকেলের মধ্যে যে বাতাসটা ছিল সেই বাতাসটা আয়তনে বেড়ে গেছে। তাহলে এই সমস্ত যে ঘটনাগুলো প্রাত্যহিকভাবে দেখি এগুলোকে, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে তাপ দিলে সলিড এক্সপেনশন হয়, তরলেরও এক্সপেনশন হয়, আবার আবার গ্যাসেরও এক্সপেনশন হয়। আমরা দেখব একটা একটা করে। যদি আমরা কঠিনের প্রসারণে যাই, তরলে যাই, আবার যদি গ্যাসে যাই, দেখব যে সমপরিমাণ বৃদ্ধিতে কঠিন, তরল, গ্যাসের পদার্থের প্রসারণ কিন্তু সমপরিমাণ হয় না। তার কারণ প্রতিটি পদার্থই বহু সংখ্যক অণু দিয়ে গঠিত। সেই অণুগুলোর ভিতর আন্তরাণবিক আকর্ষণ বল আছে। সলিডের ক্ষেত্রে আকর্ষণ বলের মানটা খুব বেশি, যার জন্য ওদের নির্দিষ্ট আকার আছে, আকৃতি আছে, আয়তন আছে। কিন্তু তরলের ক্ষেত্রে এই আন্তরাণবিক আকর্ষণ বলটা কঠিনের থেকে অনেকটা কম। আর সেই কারণে তরলের ক্ষেত্রে কেবলমাত্র আমরা আয়তন পাবো, আকারটা তরলটাকে যে পাত্রে রাখবো সেই পাত্রের আকার ধারণ করে। আর গ্যাসের ক্ষেত্রে আন্তরাণবিক আকর্ষণ বলটা নেই বললেই চলে, ফলে যে পাত্রে রাখবো সেই পাত্রের সমগ্র আয়তন ব্যাপিয়ে থাকে। এইবার যদি তাপ দিই, তাহলে দেখব প্রসারণটা কঠিনের ক্ষেত্রে কম হয়, কারণ আকর্ষণ বলটা তো খুব বেশি, ফলে ওদের মধ্যে দূরত্বটা কম হয়। অণু এবং অণুর মধ্যে যে দূরত্ব, ওটা কিন্তু কম হয়। তরলের ক্ষেত্রে অণু এবং অণুর মধ্যে
যেহেতু দূরত্বটা সলিডের থেকে বেশি, সেই কারণে অনেকটা বৃদ্ধি পেয়ে যায়। আর আর গ্যাসের ক্ষেত্রে প্রচুর পরিমাণে বাড়ে। ফলে তাপ দিলে কঠিনের যে প্রসারণ হয়, এর এর থেকে তরলের প্রসারণটা অনেক বেশি হয়, তার ওর থেকে বেশি হয় গ্যাসের প্রসারণটা। আমরা যদি কঠিনের প্রসারণে যাই, তো দেখব কঠিনের ক্ষেত্রে দৈর্ঘ্য আছে, এরিয়া বা ক্ষেত্রফল আছে, আয়তন আছে। ফলে তাপ দিলে কঠিনের দৈর্ঘ্য প্রসারণ হবে, এরিয়াল এক্সপেনশন হবে, আয়তন প্রসারণ হবে। আমরা দেখব কঠিন পদার্থের তাপীয় প্রসারণের বৈশিষ্ট্যগুলো কি কি। একটা কঠিন বস্তুকে যদি তাপ দিই, তো এর হচ্ছে 3 দিকে প্রসারণ হতে পারে। আন্তরাণবিক আকর্ষণ বল অত্যন্ত শক্তিশালী হওয়ায় তাপ প্রয়োগে কঠিন পদার্থের প্রসারণটা খুব কম হয়। এদের প্রসারণটা উপাদানের ওপরে ডিপেন্ড করে, কিন্তু ওটা সলিড না ফাঁপা তার উপর কিন্তু নির্ভর করে না। আমরা প্রাত্যহিক জীবনে অনেক কিছুই সলিডের এক্সপেনশন দেখেছি। যেমন ধরো, রেল লাইন পাতার সময় আমরা দেখি দুটি রেলের ভিতরে ফাঁক আছে। ফাঁক থাকার কারণ কি? ফাঁক থাকার কারণ হচ্ছে যখন ট্রেনটা যায়, পাতের সঙ্গে চাকার যে ঘর্ষণ শুরু হয়, সেই ঘর্ষণে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়। এছাড়া গ্রীষ্মকালে সূর্যের তাপ আছে। ফলে এই দুটি তাপের জন্য রেলটা প্রসারিত হয়। প্রসারিত হওয়ার ফলে বাড়ে যেটুকু ওই যে ফাঁকটা ছিল, ওই ফাঁকটা কিন্তু বন্ধ হয়ে যায়। তাই ট্রেনের কোনো অ্যাক্সিডেন্ট হয় না। আবার দেখো, গরু গাড়ি চাকার ক্ষেত্রে একটা কাঠের বেড়ের ওপরে একটা লোহার বেড পরানো থাকে। লোহার বেডটার পরিধি কিন্তু কাঠের চাকার পরিধির থেকে কম। ফলে ওটাকে তাপ দিয়ে উত্তপ্ত করে বেডের ওপরে নিয়ে আসা হয়। নিয়ে এলে তারপরে তাকে জল দিয়ে ঠান্ডা করে দেওয়া হয়। ফলে কাঠের চাকার ওপরে দারুণভাবে এটা এঁটে যায়। আয়তন প্রসারণের জন্য আমরা একটা পরীক্ষা দেখব, বল ও রিংয়ের পরীক্ষা। একটা স্ট্যান্ড আছে, স্ট্যান্ডে একটা বলয় আকৃতির আটকানো হয়ে আছে, আর একটা ধাতব বল নেওয়া হয়। ধাতব বলটাকে চেনের সাহায্যে ঝোলানো হয়ে আছে। এবার এই বলটাকে ঘরের তাপমাত্রায় বলটা সহজে কিন্তু রিংয়ের মধ্য দিয়ে গলে যায়। আবার যে বলটাকে আমি উত্তপ্ত করব, দেখব যে রিংয়ের মধ্য দিয়ে গলছে না। অর্থাৎ যে উদাহরণগুলো দেখো, সেখানে কঠিনের দৈর্ঘ্য প্রসারণ হয়েছে, ক্ষেত্র প্রসারণ হয়েছে, আয়তন প্রসারণ হয়েছে। তাই এই এই 3টি ভাগে কঠিনের প্রসারণকে ভাগ করা যায়। এবারে আসছি আমরা কঠিনের দৈর্ঘ্য প্রসারণের ক্ষেত্রে। একই তাপমাত্রা বৃদ্ধিতে একই দৈর্ঘ্যের সকল কঠিন পদার্থের প্রসারণ কিন্তু একই হয় না। দেখো, আমরা ছবিতে দেখছি যে দুটো একই রকমের দণ্ড নেওয়া আছে, একই দৈর্ঘ্যের, কিন্তু ভিন্ন ভিন্ন পদার্থ। এদেরকে রিবেট করে আটকানো হয়ে আছে। রুম টেম্পারেচারে প্রত্যেকের দৈর্ঘ্য সমান, কিন্তু যখনই তাপ দিলাম, তো তখন দেখলাম এই জোড়টি বেঁকে গেছে। বাঁকার কারণ কি? বাঁকার কারণ হলো ভিন্ন ভিন্ন পদার্থের দৈর্ঘ্যটা, প্রসারণটা বেশি কম হয়েছে। আমাদের ছবিতে দেখো, এ ধাতুটার প্রসারণটা বেশি হয়েছে, সেই কারণে
ওপরের ধাতুটা বেঁকে গেছে বেশি করে। তো তাহলে দেখব যে কঠিনের দৈর্ঘ্য প্রসারণটা কোন কোন বিষয়ের উপরে ডিপেন্ড করছে। সাধারণত তিনটে বিষয়। এক হচ্ছে দণ্ডের প্রাথমিক দৈর্ঘ্য, বাড়বে কতটা, ওটা কিন্তু প্রাথমিক দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক। একটা একটা কঠিন পদার্থের যে দৈর্ঘ্য বৃদ্ধিটা তার প্রাথমিক দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক হবে। যখন তাপমাত্রা বৃদ্ধিটা ধ্রুবক থাকবে, উপাদানটা ধ্রুবক থাকবে। সেকেন্ড, উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সমানুপাতিক। থার্ড, দণ্ডের উপাদান, কারণ প্রত্যেকটা উপাদানের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণ আলাদা আলাদা হবে। চলো এবারে আমরা একটু বোর্ডের দিকে যাই। তো আরম্ভ করছি কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। একটা ধরো দৈর্ঘ্য, একটা কোনো রড দেওয়া আছে, রডের দৈর্ঘ্য প্রাথমিক তাপমাত্রা T1 ডিগ্রি সেন্টিগ্রেডে, এটার দৈর্ঘ্য ছিল L1। এটাকে তাপমাত্রা বাড়িয়ে দৈর্ঘ্যটাকে L2 করলাম, তাপমাত্রাটা T2 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে দেখো তো দৈর্ঘ্য বৃদ্ধিটা কতটা হলো। দৈর্ঘ্য বৃদ্ধিটা কতটা হলো, L2 মাইনাস L1। তাপমাত্রা বৃদ্ধিটা কতটা হলো, T2 মাইনাস T। দৈর্ঘ্য বৃদ্ধিটা প্রাথমিক দৈর্ঘ্যের উপর নির্ভর করে, প্রাথমিক দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক, আবার তাপমাত্রা বৃদ্ধির সঙ্গেও সমানুপাতিক। ফলে দৈর্ঘ্য বৃদ্ধি L2 মাইনাস L1টা প্রাথমিক দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক বটে, আবার তাপমাত্রা বৃদ্ধির সঙ্গেও সমানুপাতিক বটে। ফলে এদেরকে যদি আমরা একসঙ্গে কম্বাইন করি তাহলে ভেদের নিয়মে পাবো আমরা L2 মাইনাস L1 সমান L1 আলফা ইন্টু T2 মাইনাস T1। এই আলফাটা হচ্ছে একটা ধ্রুবক, এটাকে বলা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। আলফাটা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এই আলফাটাকে তো তাহলে আমরা লিখবো কেমন করে, আলফা ইকুয়াল টু L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1। অর্থাৎ L2 মাইনাস L1টা হচ্ছে গিয়ে দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য ইন্টু তাপমাত্রা বৃদ্ধি। এটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের রাশিমালাটা হলো। তাহলে আমরা এই রাশিমালা থেকে সংজ্ঞাটাতে যেতে পারি। আবার দেখো আমরা কেমন করে যাচ্ছি। আলফা বা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, দেখো আলফা সমান লিখলাম আমরা L2 মাইনাস L1 ইন্টু T2 মাইনাস T1। এই L2 মাইনাস L1টাকে যদি আমরা 1 ধরি,
T2 মাইনাস T1টাকে যদি আমরা 1 ধরি, তাহলে আলফা সমান পাচ্ছি L2 মাইনাস L1। অর্থাৎ এইখান থেকেই কিন্তু দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞাটাকে তৈরি করা যায়। কেমন করে? না, একক দৈর্ঘ্যের কোনো দণ্ডের একক তাপমাত্রা বৃদ্ধিতে যে পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি হয় এটাকে বলা হয়েছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। ওকে, নেক্সট আমরা যাচ্ছি, তাহলে আলফার এককটা কি হবে? আলফার এককে আসছি আমরা। দেখো, আলফার একক সমান হবে, দেখো, দৈর্ঘ্য বৃদ্ধির একক, দৈর্ঘ্য বৃদ্ধির একক বাই প্রাথমিক দৈর্ঘ্যের একক ইন্টু তাপমাত্রার একক। অর্থাৎ উপরেরটাও দৈর্ঘ্যের একক, এটাও দৈর্ঘ্যের একক, ইন্টু তাপমাত্রার এই দুটো ক্যান্সেল হয়ে গেল, তাহলে থাকলো 1 বাই তাপমাত্রার একক। অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এটা কিন্তু দৈর্ঘ্যের ওপর ডিপেন্ড করলো না, তাপমাত্রার এককের ওপরে নির্ভরশীল। ফলে আমরা সিজিএসে দেখব, এসআইতে দেখব, এপিএসে দেখব কি হয়। তাহলে সিজিএস পদ্ধতিতে তাপমাত্রার একক হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1, বা এটাকে পার ডিগ্রি সেন্টিগ্রেডও লিখতে পারি আমরা। এপিএসে কি লিখব? ডিগ্রি ফারেনহাইট টু দি পাওয়ার -1 অথবা পার ডিগ্রি ফারেনহাইট। আর এসআইতে লিখব আমরা কেলভিন টু দি পাওয়ার -1 অথবা পার কেলভিন। প্রশ্ন আসে এখান থেকে যে আলফা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, কিন্তু সেটা দৈর্ঘ্যের এককের ওপর ডিপেন্ড করে না কেন? তাহলে এইভাবে তোমরা দেখিয়ে দেবে এটাকে। নেক্সট আসছি, এটার আলফার মাত্রাটা কি হবে? একইভাবে আমরা আলফা বা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মাত্রাটাকে বের করতে পারি। দেখো, আলফা এর মাত্রা নির্ণয় বা মাত্রীয় সংকেত। আলফা সমান করেছি আমরা L2 মাইনাস L1 ইন্টু T2 মাইনাস T1। ফলে আলফার মাত্রীয় সংকেত বা মাত্রা L2 মাইনাস L1 এর মাত্রা, L1 এর মাত্রা, T2 মাইনাস T1 এর মাত্রা। এটার মাত্রা হলো L,
এটার মাত্রাও এল, এটার মাত্রা হচ্ছে থিটা, ফলে দাঁড়ালো এটা থিটা টু দি পাওয়ার -1। তাহলে আলফার মাত্রীয় সংকেত হচ্ছে থিটা টু দি পাওয়ার -1। এর যে এককগুলো আমরা বের করলাম, এফপিএস একরকম, সিজিএস একরকম, এসআইতে একরকম, এদের মধ্যেকার সম্পর্কটা কি দেখো। আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের বিভিন্ন এককের মধ্যে সম্পর্কতে যাচ্ছি আমরা, কারণ এর উপর ছোটোখাটো প্রবলেমগুলো দেয়া হয়ে থাকে তোমাদের ক্ষেত্রে। সম্পর্কটা ফারেনহাইটের আলফাটা পেতে গেলে আমরা 5/9 ইন্টু সেন্টিগ্রেডের আলফা, আর সেন্টিগ্রেডের আলফার সঙ্গে কেলভিনের আলফা সেম। এখানেই প্রশ্ন আসে যে সেলসিয়াস স্কেলের আলফা আর হচ্ছে কেলভিন স্কেলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এরা এরা এক কেন? কারণ সেন্টিগ্রেড স্কেলের 1 ডিগ্রির পার্থক্য যা, কেলভিন স্কেলেরও 1 ডিগ্রির পার্থক্য তাই। সেই কারণে সেন্টিগ্রেডের আলফা কেলভিনের আলফার সঙ্গে একই হয়। এবার চলো আমরা একটু পড়াই। এবার আমরা শুরু করছি দ্বিধাতব পাত দিয়ে। এটা হচ্ছে কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণের মধ্যেই পড়ছে। দ্বিধাতব পাত ও তার ব্যবহার: ভিন্ন ভিন্ন ধাতুর তৈরি সমান দৈর্ঘ্যের দুটি পাত বা দণ্ডকে দুপ্রান্তে রিবেট করে জুড়ে দ্বিধাতব পাত তৈরি করা হয়। যে উষ্ণতায় জোড়া হয় সেই উষ্ণতাতে পাতটি সোজা থাকে, কিন্তু জোড়টিকে যখন উত্তপ্ত করা যাবে, যেহেতু দণ্ডগুলো আলাদা আলাদা, ভিন্ন প্রসারণের জন্য এটি বেঁকে যায়। যার প্রসারণ বেশি তো সেটা বেশি বাঁক, আবার যদি পাত্রীকে শীতল করি উল্টো দিকে বাঁকে। এই যে বেঁকে যায় দ্বিধাতব পাতটি তাপ প্রয়োগের ফলে, এটাকে বলা হচ্ছে দ্বিধাতব পাতের বক্রতা। এই বক্রতাকে আমরা বিভিন্ন বিভিন্ন কাজে লাগাই, যেমন ধরো থার্মোস্ট্যাট তৈরিতে, ফায়ার অ্যালার্ম, রেফ্রিজারেটর, বৈদ্যুতিক ইস্ত্রি, স্বয়ংক্রিয় সুইচ ইত্যাদিতে ব্যবহার করি। আমরা দু একটা এক্সাম্পল দেখব। দেখো আছে অগ্নি সংকেত যন্ত্র, একটা বর্তনী তৈরি করা আছে, সাইডে দেখো একটা আছে পিতল পাত, বিটা আছে পিতলের তৈরি, আইটা হলো ইনভারের তৈরি, আর একটা বর্তনী দেওয়া আছে। যখন আগুন লাগলে তাপমাত্রা বাড়ে, তাপমাত্রা বাড়লে পাতটা বাঁকতে চায়, পিতলটা বাঁকবে, বেশি বাঁকবে, ফলে কি হবে না, ডান দিকে যে ছবিটা দেওয়া আছে দেখো, পিতলটা অনেকটা বেঁকে গেছে, বেঁকে গিয়ে সার্কিটটা সংযোগ করে দিয়েছে, বর্তনীটা সংযোগ করে দিয়েছে। বর্তনীর সঙ্গে একটা কলিং বেল দেওয়া থাকে, তো তাহলে বর্তনী সংযোগ হয়ে গেলে তখন কলিং বেলটা বাজতে আরম্ভ করলো, আমরা তখন সতর্ক হয়ে যাই যে আগুন লেগেছে কোথাও। পরেরটা দেখো আছে তাপমাত্রা কন্ট্রোল করা যায়, এটাকে বলা হচ্ছে থার্মোস্ট্যাট। এটা একটা স্বয়ংক্রিয় সুইচ যা অটোমেটিক টেম্পারেচার কন্ট্রোল করতে সাহায্য করে। বৈদ্যুতিক ইস্ত্রি, বৈদ্যুতিক চুল্লি,
ঘর গরম ঘর গরম রাখার যন্ত্র ইত্যাদিতে থার্মোস্ট্যাটগুলো ব্যবহার করা হয়। এই যন্ত্রে কিন্তু একটা থার্মোস্ট্যাট থাকে আর একটা সার্কিট দেওয়া থাকে, বর্তনীর মধ্যে ওই পাত্রা থাকে এবং একটা অটোমেটিক হিটার দেওয়া থাকে। উষ্ণতা একটা নির্দিষ্ট স্থানে পৌঁছলে পাত্র তখন বেঁকে যায়, বর্তনীটা ব্রেক করে গেলে আর সেখান থেকে তাপটা তৈরি হয় না। আবার তাপমাত্রা যখন আস্তে 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 কমতে থাকে, পাত্রে আবার সোজা হতে থাকে, আবার হিটারে কানেকশান পেয়ে যায়, আবার হিটার থেকে তাপটা উৎপন্ন হতে শুরু করে। এইভাবে অটোমেটিকভাবে আমরা বৈদ্যুতিক ইস্ত্রি হোক বা হচ্ছে ঘর গরম করার যন্ত্র হোক, বায়োমেটালিক স্ট্রিপ বা হচ্ছে দ্বিধাতব পাতের সাহায্যে আমরা হিটারটাকে চালাতে পারি। নেক্সট আসছি আমরা ক্ষেত্র প্রসারণকে। পাত সদৃশ্য কঠিন বস্তুর বেধটা দৈর্ঘ্য বা প্রস্থের তুলনায় যদি কম হয়, তাপমাত্রা বৃদ্ধি করলে দৈর্ঘ্য প্রস্থের যা বৃদ্ধি হবে এর তুলনায় বেধের বৃদ্ধিটা কম হবে। ফলে উষ্ণতা বৃদ্ধিতে পাতের ক্ষেত্রফলটা অনেকটা বাড়বে। তাপ প্রয়োগের ফলে কঠিনের এই যে প্রসারণ, এটাকে বলা হচ্ছে কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ। এটাও কিন্তু দৈর্ঘ্য প্রসারণের মতোই তিনটি বিষয়ের উপরে ডিপেন্ড করে। এক, পাতের প্রাথমিক ক্ষেত্রফল। দুই, তাপমাত্রা বৃদ্ধি। তিন, পদার্থের উপাদান। আমরা এখন একটু বড়ে যাচ্ছি। যেভাবে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম, লিখেছিলাম, ঠিক একইভাবে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কটা নিয়ে আমরা দেখব একটুখানি। কঠিনের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। এটাকে আমরা বিটা দিয়ে লিখি। আগেরটাকে আলফা দিয়ে লিখছিলাম, এটাকে আমরা বিটা দিয়ে লিখি। দেখো, একটা ক্ষেত্রফল আছে, এটার ক্ষেত্রফল ধরো S1, তাপমাত্রা প্রাথমিক তাপমাত্রা T1। তাপমাত্রাটাকে বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিলে ক্ষেত্রফলটা বেড়ে গেল। অন্তিম ক্ষেত্রফল S2, অন্তিম তাপমাত্রা T2 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। তাহলে প্রাথমিক তাপমাত্রা ছিল আমার একই রকম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মতো হয়েছিল। প্রাথমিক তাপমাত্রা ছিল T1 ডিগ্রি সেন্টিগ্রেড, অন্তিম তাপমাত্রা বাড়িয়ে করলাম প্রাথমিক ক্ষেত্রফল ছিল S1, অন্তিম ক্ষেত্রফল S2। সে একইভাবে দেখো ক্ষেত্রফল বৃদ্ধি হবে, S2 মাইনাস S1, তাপমাত্রা বৃদ্ধি হবে T2 মাইনাস T1। সেই আগের মতোই যে আমাদের এই বৃদ্ধি ক্ষেত্রফলটা প্রাথমিক ক্ষেত্রফলের সমানুপাতিক হবে এবং তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সমানুপাতিক হবে। তাহলে ওই একইভাবে আমরা এখানে করে আসছি S2 মাইনাস S1
S2 মাইনাস S1 সমান S1 ইন্টু বিটা ইন্টু T2 মাইনাস T1। বিটাটা হচ্ছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, বিটা হচ্ছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। এটা নির্ভর করে পদার্থের প্রকৃতির ওপর, এবং বিটা ইকুয়াল টু তাহলে আমরা লিখলাম S2 মাইনাস S1 ইন্টু বাই S1 ইন্টু T2 মাইনাস T1। একইভাবে যেমন করে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দিয়েছিলাম, ঠিক একইভাবে আমরা বিটারও সংজ্ঞা দেব, সেম পদ্ধতি। হ্যাঁ, S1টাকে 1 ধরে নেওয়া হয়, 1 ধরে নেওয়া হয়, T2 মাইনাস T1টাকে 1 ধরলে বিটা ইকুয়াল টু চলে আসবে, বিটা ইকুয়াল টু চলে আসবে S2 মাইনাস S1। মানে কি, প্রতি একক ক্ষেত্রফলে প্রতি ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির জন্য যে পরিমাণ ক্ষেত্র প্রসারণ হয় এটাকে বলা হচ্ছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। একইভাবে একক হবে একদম সেম, একক ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1 বা পার ডিগ্রি সেন্টিগ্রেড, এটা সিজিএস পদ্ধতিতে। এফপিএস এ হয় এটা, আর এসআইতে হবে কেলভিন টু দি পাওয়ার -1 और পার। বিটাও কিন্তু তাপমাত্রার এককের ওপরে নির্ভর করে, ক্ষেত্রফলের ওপর নির্ভর করে না। এদের সম্পর্কগুলো তাই একই রকম ভাবে। ফারেনহাইটের বিটা পেতে গেলে আমরা 5/9 ইন্টু সেন্টিগ্রেড স্কেলের বিটা, আর সেন্টিগ্রেড স্কেলের বিটাটা হবে গিয়ে কেলভিন স্কেলের বিটার সঙ্গে সমান। কঠিনের আয়তন প্রসারণ, এটাকে আমরা গামা দিয়ে লিখি। একদম সেম প্রসেসে আমরা যাব। তখন এই ক্ষেত্রটা থাকবে না, ক্ষেত্রটা হয়ে যাবে আয়তন হিসেবে চলে আসবে। অর্থাৎ একটা কঠিন পদার্থে তো আয়তন আছে, দৈর্ঘ্য আছে, ক্ষেত্র আছে। তো তাহলে আমরা এতক্ষণ করলাম দৈর্ঘ্য আর এরিয়া, এবারে আসছি ভলিউম এক্সপেনশনের ক্ষেত্রে। অর্থাৎ এর ত্রিমাত্রিক প্রসারণ হবে। এর এর যে ভলিউমটা বাড়বে সব দিকে বাড়বে, এদিকেও বাড়বে, সব দিকটা বেড়ে বেড়ে আসবে। প্রত্যেকটা পোর্শন বাড়তে বাড়তে আসবে। ঠিক আছে, তাহলে প্রাথমিক তাপমাত্রা T1-এ আমরা ভলিউম ধরেছি, এটা তাহলে প্রাথমিক ক্ষেত্রফল হবে না, এটা হবে প্রাথমিক আয়তন হবে। এসটাকে ভি হিসাবে লিখবো আমরা। অন্তিম ক্ষেত্রফলটাকে হবে অন্তিম আয়তন, এটাকে V2 ধরবো। প্রাথমিক তাপমাত্রা এটা V2 আয়তন, প্রাথমিকে ছিল V1।
এখানে আছে ক্ষেত্রফল বৃদ্ধির জায়গায় আসবে আয়তন বৃদ্ধি, আয়তন বৃদ্ধি। ঠিক সেম সেম প্রসেসে সেম ভাবে যাব আমরা এখানটাতে। তাপমাত্রা আয়তন বৃদ্ধিটা হবে V2 মাইনাস V1, এবং আয়তন বৃদ্ধিটা কিন্তু নির্ভর করবে প্রাথমিক আয়তন এবং তাপমাত্রা বৃদ্ধির ওপর, প্রত্যেকের সমানুপাতিক। অর্থাৎ V2 মাইনাস V1টা V1 গামা ইন্টু T2 মাইনাস T1, এই গামাটাকে বলা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক। আয়তন প্রসারণ গুণাঙ্ক বলা। এবং একই পদ্ধতিতে আমরা আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞাতে যাব। ঠিক আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা সমান দাঁড়াবে V2 মাইনাস V1 বাই V1 ইন্টু T2 মাইনাস T1। আমরা যদি এখান থেকে সংজ্ঞাটাকে তৈরি করি তাহলে V1টাকে ধরবো 1, T2 মাইনাস T1টাকে ধরবো 1, তাহলে গামা সমান চলে আসবে V2 মাইনাস V1। অর্থাৎ প্রতি একক আয়তনে প্রতি ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধিতে যে আয়তন প্রসারণ হবে ওটাকেই বলবো আমরা আয়তন প্রসারণ গুণাঙ্ক। একইভাবে আয়তন প্রসারণ গুণাঙ্কটা তাপমাত্রার উপরে ডিপেন্ড করবে, ভলিউমের উপরে ডিপেন্ড করবে না। এটার একক একই, ওদের মতোই হবে। সম্পর্কটার জায়গায় শুধু বিটার জায়গায় গামা আসবে। অর্থাৎ গামা, ফারেনহাইটের গামা পেতে গেলে 5/9 ইন্টু সেন্টিগ্রেডের গামা, আর গামা সেন্টিগ্রেড যা হবে গামা কেলভিন তাই আসবে। এই যে আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক করলাম, আয়তন প্রসারণ গুণাঙ্ক করলাম, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক করলাম, এদের মধ্যে একটা রিলেশন আছে, সম্পর্ক আছে। এই রিলেশনটাতে আমরা যাচ্ছি। এখন দেখো আমরা এতক্ষণ তো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক নিয়ে কথা বললাম। এবারে দেখব এদের মধ্যে সম্পর্কটা কি। দেখো আলফাটাকে বলেছি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, বিটাটাকে বলেছি ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আর গামাটাকে বলেছি আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে এদের মধ্যে সম্পর্কটা হচ্ছে কি আলফা ইকুয়াল টু বিটা বাই 2 ইকুয়াল টু গামা বাই 3। এই সম্পর্কটাকে প্রতিষ্ঠা করা যায়, কিন্তু এই স্কোপটা কিন্তু তোমাদের ক্ষেত্রে নেই, এটা উচ্চ মাধ্যমিক স্তরে পাওয়া যাবে। তাহলে এটা হচ্ছে তিনটের মধ্যে সম্পর্ক। প্রত্যেকটার জন্য যদি আলাদা আলাদা করে দেখি তাহলে আমরা কি দেখব, আলফা ইকুয়াল টু পাবো বিটা বাই 2 পাবো, বা বিটা সমান পাবো 2 আলফা, বিটা ইকুয়াল টু পাবো 2 আলফা, আর বিটা বাই 2 ইকুয়াল টু পাচ্ছি গামা বাই 3, বিটা বাই 2 ইকুয়াল টু পাচ্ছি গামা বাই 3। এখান থেকে আমরা পাবো 3 বিটা ইকুয়াল টু 2 গামা, আর আলফা ইকুয়াল টু পাবো গামা বাই 3, অর্থাৎ এখান থেকে গামা ইকুয়াল টু পাবো 3 আলফা।
প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা রিলেশন আছে একটার সঙ্গে। সাধারণভাবে হয়তো তোমাদের আলফাটা সাপ্লাই করে দেওয়া থাকলো, বলা হলো গামার মানটা কত হবে, বিটাটা সাপ্লাই করে দেওয়া থাকলো, বলা হলো গামার মানটা কী হবে। সুতরাং এই এই সম্পর্কটুকু জানলে আমরা একটা প্রসারণ গুণাঙ্ক থেকে আর একটা প্রসারণ গুণাঙ্কটা বের করে নিতে পারব। এখন আমরা যাই পরবর্তী পোর্শনটাতে। আমরা কঠিন পদার্থের প্রসারণ নিয়ে আলোচনা করলাম। এবারে দেখব যে বেশ কিছু ক্ষেত্রে তো এর ব্যবহারগুলো আমরা পাই, তো আমরা দেখে নিচ্ছি কোথায় কোথায় ব্যবহার করতে পারি। অনেক অনেক ক্ষেত্রেই ব্যবহার হয়, কিন্তু সব ব্যবহার তো এখানে আলোচনা করা সম্ভব না। আমরা তার মধ্যে কিছু কিছুটা নিয়ে আলোচনা করব। যেমন ধরো, ঢালাইয়ের সময় কেন লোহার রড ব্যবহার করা হয়, অন্যধাতু রড কেন আমরা নিই না? ঢালাইয়ের সময় কংক্রিটের মধ্যে লোহাকে প্রবেশ করিয়ে দেওয়া হয়। দেখা গেছে লোহা এবং কংক্রিট উভয়েরই প্রসারণ গুণাঙ্ক প্রায় প্রায় একই। তাই তাপের প্রভাবে যদি বাড়ে, প্রত্যেকটাই বাড়বে একই পরিমাণ। কংক্রিটও যতটা বাড়বে, লোহাটাও ততটা বাড়বে। আবার যখন তাপের ক্ষেত্রে সংকোচন হবে, তখন একইভাবে সংকুচিত হবে। তো তাহলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। কিন্তু অন্য পদার্থ নিলে প্রসারণ গুণাঙ্ক যদি আলাদা হয়, তাহলে ওদের ক্ষেত্রে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আমরা দাঁতের ক্ষেত্রে অনেক সময় এনামেল দিয়ে ভরাট করি, তো ও ক্ষেত্রেও তাই, রাসায়নিক মিশ্রণের প্রসারণ গুণাঙ্কটা দাঁতের এনামেলের প্রসারণ গুণাঙ্কের সমান, তাহলেই কিন্তু কোনো প্রবলেম আসবে না। টেলিগ্রাফ লাইন, ইলেকট্রিক লাইন, এগুলো দেখবে যে ওদের তারগুলোকে ঝোলানো থাকে, অনেকটাই ঝোলানো থাকে। একইভাবে তাপমাত্রার কম বেশি হলে তারের দৈর্ঘ্য বাড়ে কমে। তাপমাত্রা বাড়লে বাড়বে, কমলে কমবে। এটা যদি টান করে থাকতো, তো তাহলে শীতের সময় তাপমাত্রা কমলো, ফলে কি হবে, সংকোচন ঘটবে। তাহলে যে খুঁটিগুলো আছে ওই খুঁটিগুলোতে টান পড়বে, পোস্টটা বেঁকে যেতে পারে। সেই কারণে টেলিগ্রাফ লাইন হোক, বৈদ্যুতিক খুঁটি হোক, মাঝের অংশে যে তারটা থাকে ওটা কিন্তু অল্পভাবে ঝুলিয়ে রাখা থাকে। এখন আসছি তরল পদার্থের প্রসারণের ক্ষেত্রে। উষ্ণতা বৃদ্ধিতে সমস্ত তরল পদার্থই সাধারণত আয়তনে বৃদ্ধিপ্রাপ্ত হয়। উষ্ণতা বৃদ্ধির সঙ্গে তরল পদার্থের আয়তন প্রসারণের এই যে ঘটনা, এটাকে বলা হয় তরল পদার্থের তাপীয় প্রসারণ। উষ্ণতা বৃদ্ধি করলে কঠিন পদার্থের মতো তরলও প্রসারিত হবে, কিন্তু তরলের কোনো দৈর্ঘ্য নেই, এরিয়া নেই, আয়তন আছে কেবলমাত্র। সেই কারণে তরলের ক্ষেত্রে প্রসারণ বলতে গেলে শুধুমাত্র আয়তনটাকে নিয়ে বিবেচনা করব। তরলের তাপীয় প্রসারণের কারণ কি? তরল পদার্থের ক্ষেত্রে অণুগুলোর ভেতর আকর্ষণ বলটা কঠিন অপেক্ষা কম, সেই জন্য তরল পদার্থের অণুগুলো এক জায়গায় না থেকে তরলের ভিতর সতত গতিশীল থাকে এবং অণুগুলির মধ্যে দূরত্ব অনেকটা বেশি হয়। তাপমাত্রা বৃদ্ধিতে এই অণুগুলোর গতিশীলতা আরও বাড়ে এবং অণুগুলির মধ্যে দূরত্ব বাড়ে। এই কারণে
তরলের ক্ষেত্রে আয়তন প্রসারণটা কঠিনের আয়তন প্রসারণের প্রায় 10 গুণের বেশি হয়। তরলের তাপীয় প্রসারণের বৈশিষ্ট্যগুলো কি কি? তরলের ক্ষেত্রে সরাসরি তাপ প্রয়োগ করা সম্ভব না, তাই একে পাত্রে রেখে তাপ প্রয়োগ করতে হয়। ফলে তরলের প্রসারণ আপাতভাবে পাত্রের প্রসারণের ওপর ডিপেন্ড হয়ে যায়। পাত্রের প্রসারণকে হিসাবের মধ্যে না নিলে তরলের আপাত প্রসারণ পাওয়া যায়, আর পাত্রের প্রসারণকে যদি আমরা হিসেবের মধ্যে ধরি তখন যে প্রসারণ পাওয়া যাবে এটাকে বলছে তরলের প্রকৃত প্রসারণ। একই উষ্ণতা বৃদ্ধিতে তরলের আয়তন প্রসারণ আলাদা আলাদা হয়। তরলের শুধুমাত্র আয়তন প্রসারণ আছে, কঠিনের তাপীয় প্রসারণের থেকে তরলের প্রসারণ প্রায় 10 গুণ বেশি। একই তরলের ক্ষেত্রে বিভিন্ন উষ্ণতা প্রসারণে একই পরিমাণ উষ্ণতা বৃদ্ধিতে তরলটির আয়তন প্রসারণ একই হবে না। তরলের হচ্ছে দুটো প্রসারণ থাকে, তাহলে একটা হচ্ছে আপাত প্রসারণ আর একটা হচ্ছে প্রকৃত প্রসারণ। আপাত প্রসারণটা কিন্তু পাত্রের প্রসারণের ওপর ডিপেন্ড করে বলে এটা তরলের নিজস্ব বৈশিষ্ট্য নয়। প্রকৃত প্রসারণটাই কিন্তু তরলের নিজস্ব বৈশিষ্ট্য। আমরা প্রাত্যহিক জীবনের অভিজ্ঞতা থেকে তরলের বিভিন্ন প্রসারণ পাই। পারদ বা অ্যালকোহল থার্মোমিটারে তরলের তাপীয় প্রসারণকে কাজে লাগানো হয়। জলের ব্যতিক্রান্ত প্রসারণকে কাজে লাগিয়ে জলজ উদ্ভিদ ও প্রাণীরা চরম শীতলতার পরিবেশেও বেঁচে থাকতে পারে। একটি পাত্রে জল নিয়ে পাত্রটিকে উত্তপ্ত করলে পাত্রের মধ্যে জলের উচ্চতারা বৃদ্ধি পায়। জলের আয়তন প্রসারণের ফলে এরকম ঘটে। এর থেকে বোঝা গেল যে উষ্ণতা বৃদ্ধি করলে তরলের আয়তন প্রসারণ হবে। তাহলে আমরা বলে এসেছি আগে যে তরল পদার্থের যে তাপীয় আয়তন প্রসারণ হয় এটাকে আমরা দুভাগে ভাগ করেছি। একটা হচ্ছে আপাত আয়তন প্রসারণ, প্রকৃত আয়তন প্রসারণ। আপাত প্রসারণ কাকে বলবো? পাত্রের প্রসারণকে অগ্রাহ্য করে তাপমাত্রা বৃদ্ধিতে কোনো তরলের আপাত দৃষ্টিতে যে প্রসারণ হয় তাকে আপাত প্রসারণ বলে। আর উষ্ণতা বৃদ্ধিতে পাত্রের প্রসারণকে উপেক্ষা না করে তরলের যে প্রসারণ হবে এটাকে বলা হচ্ছে প্রকৃত প্রসারণ। তাহলে এদের মধ্যে সম্পর্ক কি? না, এদের মধ্যে সম্পর্ক হলো তরলের প্রকৃত প্রসারণ সমান তরলের আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ। তরলের প্রকৃত প্রসারণ যে বিষয়গুলোর উপর নির্ভর করে তা হলো তরলের প্রাথমিক আয়তন, উষ্ণতা বৃদ্ধি এবং তরলের প্রকৃতি। আপাত আয়তন প্রসারণ যে বিষয়গুলোর উপরে নির্ভর করে তরলের প্রাথমিক আয়তন, তাপমাত্রা বৃদ্ধি, তরলের প্রকৃতি, পাত্রের উপাদান।
তো তাহলে প্রসারণ গুণাঙ্ক নিশ্চয়ই দু প্রকার হবে, আপাত প্রসারণ গুণাঙ্ক এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। এটা আমরা একটু বোর্ডে দেখে নেব। এখন চলো আমরা একটু বোর্ড ওয়ার্ক করে নিই। তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক, আপাত প্রসারণ গুণাঙ্ক, এটাকে গামা এ দিয়ে লিখি, কারণ এটা অ্যাপারেন্ট যেহেতু গামা এ। প্রাথমিক তাপমাত্রা 0 ডিগ্রি, একইভাবে প্রাথমিক তাপমাত্রা 0 ডিগ্রি সেন্টিগ্রেড, আয়তনটা ধরা হচ্ছে, তরলের আয়তনটা ধরা হচ্ছে V0। তাপমাত্রা বাড়ানো হলো, অন্তিম তাপমাত্রা T ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে তরলের আপাত আয়তন কারণ একটু আগেই বলেছি যে ওর আপাত প্রসারণ হবে আর প্রকৃত প্রসারণ হবে। তাহলে এই আপাত প্রসারণ গুণাঙ্কটা হবে গামা এ সমান, বাড়লো কতটা, আপাত আয়তনটা আমরা ভি এ বলবো, এটাকে ভি এ অ্যাপারেন্ট, ভি এ মাইনাস V0 বাই V0 ইন্টু তাপমাত্রা বৃদ্ধি টি। একইভাবে প্রকৃতর ক্ষেত্রে যদি আমরা যাই দেখব সেম ভাবে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক গামা আর, সবকিছু একই থাকবে, তরলের আপাত আয়তনের জায়গায় আসবে তরলের প্রকৃত আয়তন, তরলের প্রকৃত আয়তন ভি আর আর বলে বলবো। তাহলে এক্ষেত্রে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক গামা আর হবে ভি আর মাইনাস V0 বাই V0 ইন্টু টি। আপাত প্রসারণ গুণাঙ্ক প্রকৃত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞাটা আমরা একইভাবেই তৈরি করব, একদম সেম মেথডে। V0 সমান 1, টিটা 1 হলে তাহলে গামা হবে VA মাইনাস V0, অর্থাৎ প্রতি ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির ক্ষেত্রে প্রতি একক আয়তনে যে পরিমাণ আপাত আয়তন প্রসারণ হবে একেই তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক বলবো। এবং ঠিক একইভাবে এক্ষেত্রে সেই প্রতি একক আয়তনে 1 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির ক্ষেত্রে যে পরিমাণ প্রকৃত প্রসারণ হবে তাকেই আমরা প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বলব। প্রত্যেকেরই একক হবে একই রকম, প্রত্যেকের CGSA ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1 और পার ডিগ্রি সেন্টিগ্রেড বলা হয়। FPSA একই আসবে, ডিগ্রি ফারেনহাইট টু দি পাওয়ার -1 অথবা পার ডিগ্রি ফারেনহাইট অথবা পার ডিগ্রি ফারেনহাইট। আর SIতে কেলভিন টু দি পাওয়ার -1, কেলভিন টু দি পাওয়ার -1
or per Kelvin। এদের মধ্যে যে সম্পর্কগুলো যেমন করে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে হয়েছিল বা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে হয়েছিল, তরলের ক্ষেত্রে একই রকম আসবে। এখানেও সেই তাপমাত্রার ওপরে ডিপেন্ড করবে। তো এদের মধ্যে সম্পর্ক কি হবে? এদের মধ্যে সম্পর্কটা প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান আপাত প্রসারণ গুণাঙ্ক প্লাস পাত্রের প্রসারণ গুণাঙ্ক। এখন চলো আমরা বাকিটা আরেকটু এগোই। এবারে আসছি আমরা গ্যাসীয় পদার্থের প্রসারণে। কঠিন হয়ে গেছে, তরল হয়ে গেছে, এবার আসছে গ্যাসের ক্ষেত্রে। কঠিন ও তরলের ন্যায় তাপ প্রয়োগে গ্যাসেরও প্রসারণ হয়, তবে গ্যাসের কোনো আকার নেই, ফলে এদের দৈর্ঘ্য বা ক্ষেত্রের কোনো প্রসারণ হয় না, শুধুমাত্র আয়তন প্রসারণ ঘটে। কিন্তু গ্যাসের আয়তন প্রসারণটা তরল বা কঠিনের থেকে অনেকটাই বেশি। প্রথমেই বলেছিলাম এদের আন্তরাণবিক আকর্ষণ বলটা নেই বললেই চলে। যে পাত্রে আমরা রাখি সেই পাত্রের সমগ্র আয়তন ব্যাপিয়ে থাকে, ফলে এরা সতত সঞ্চরণশীল। তাপ তাপ দিলে এরা অনেকটা বেশি প্রসারিত হয়। আমরা দেখব যে গ্যাসের তাপীয় প্রসারণের কি কি বৈশিষ্ট্যগুলো আছে। গ্যাসের ক্ষেত্রে দু ধরনের তাপীয় প্রসারণ হয়, একটা হচ্ছে স্থির চাপে আয়তন প্রসারণ, আর একটা হলো স্থির আয়তনে চাপের প্রসারণ। সমান উষ্ণতা বৃদ্ধিতে আদর্শ গ্যাসের দু ধরনের প্রসারণই সমমানের। গ্যাসের প্রসারণ প্রাথমিক তাপমাত্রার উপরে ডিপেন্ড করে। উষ্ণতার সঙ্গে গ্যাসের আয়তনের পরিবর্তন একেবারেই সুষম হয় না, তাই প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞায় গ্যাসের প্রাথমিক তাপমাত্রাটাকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড ধরা হয়, কিন্তু তরল বা কঠিনের ক্ষেত্রে যে কোনো তাপমাত্রাকে প্রাথমিক তাপমাত্রা হিসেবে ধরতে পারি। কঠিন বা তরল পদার্থের ক্ষেত্রে চাপের প্রভাব একদম নেই বললেই চলে, যার ফলে এদের ক্ষেত্রে চাপের প্রসারণ বলে কিছু নেই, কিন্তু গ্যাসের ক্ষেত্রে আছে। আমরা দেখব বিভিন্ন ক্ষেত্রে প্রাত্যহিক জীবনে প্রসারণগুলো কেমন করে আসে গ্যাসের ক্ষেত্রে। রুটি সেঁকা বা লুচি ভাজার সময় তা হচ্ছে ফুলে ওঠে। আটা বা ময়দা মাখার সময় তার মধ্যে কিছু পরিমাণ জল এবং বায়ু আবদ্ধ অবস্থায় থাকে। রুটি সেঁকা বা লুচি ভাজার সময় তাপে আটা বা ময়দার ভেতরে ওই আবদ্ধ জল এবং বায়ু আয়তনে বাড়ে, সেটি বায়ুসহ আকারে বেরিয়ে আসার চেষ্টা করে। ফলে রুটি বা লুচির ভেতরে গায়ে চাপ তৈরি হয়, তাই বায়ুর তাপীয় প্রসারণের সময় অনেকটা ফুলে ওঠে। দুধ গরম করার সময় আমরা দেখি দুধগুলো উথলিয়ে ওঠে, কারণ কি?
সাধারণ তাপমাত্রায় দুধের মধ্যে বায়ুগুলো মিক্সিং থাকে। তাপ তাপ দিলে তাপ দিলে দুধের মধ্যে দ্রবীভূত বায়ুটা উত্তপ্ত হয় এবং প্রসারিত হয়। বায়ুর প্রসারণটা দুধের তুলনায় অনেক বেশি, সেই কারণে তাপ প্রয়োগ করলে দুধটা উথলিয়ে ওঠে। একটা বেলুনে কিছু পরিমাণ বায়ু ভর্তি করে শক্তভাবে মুখটাকে বেঁধে যদি রোদে রাখা যায়, তো দেখা যায় খানিকক্ষণ পরে বেলুনটা ফেটে গেল। কারণ কি? তাপে বেলুনের মধ্যেকার বায়ুটা প্রসারিত হয়েছে, প্রসারিত হয়ে অতিরিক্ত অতিরিক্ত চাপ প্রয়োগ করেছে, সেই চাপে বেলুনটা ফেটে গেল। অর্থাৎ বেলুনের ভেতরকার বায়ুর তাপীয় প্রসারণের ফলে এরকম ঘটনাটা ঘটেছে। তাহলে এই এই সমস্ত উদাহরণগুলি থেকে বোঝা যাচ্ছে যে তাপ দিলে তরল বা কঠিনের ন্যায় গ্যাসেরও প্রসারণ ঘটে, কিন্তু তার প্রসারণটা অনেকটা বেশি। এই এই গ্যাসের প্রসারণটা এর একটা বৈশিষ্ট্য হলো এই যে চাপ এবং উষ্ণতার সামান্য পার্থক্যের জন্য গ্যাসের প্রসারণ অনেক বেশি হয়। সেই কারণে গ্যাসের প্রসারণ আলোচনা করতে গেলে চাপ এবং আয়তন উভয়ের কথাই বিবেচনা করতে হয়। উষ্ণতা বৃদ্ধিতে গ্যাসের চাপ এবং আয়তন দুই বাড়ে। গ্যাসের তাপীয় প্রসারণ দুই প্রকার: স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ, স্থির আয়তনে গ্যাসের চাপ প্রসারণ। তাহলে এই প্রসারণের কারণ কি? কারণ হলো যে নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে চাপ এবং আয়তন উভয়ই তাপমাত্রার উপরে ডিপেন্ড করে। গ্যাসে চাপ স্থির থাকলে আয়তন তাপমাত্রার উপরে ডিপেন্ড করে, ফলে তাপমাত্রা বাড়ালে গ্যাসীয় পদার্থের অণুগুলোর ভেতরকার দূরত্ব বাড়ে এবং আয়তনটা বাড়ে। আবার আয়তনকে যদি স্থির রাখি, চাপটা তাপমাত্রার উপরে ডিপেন্ড করবে। তাপমাত্রা বাড়ালে গ্যাসের অণুগুলোর গতিবেগ বাড়বে, ফলে পাত্রের দেওয়ালে একক ক্ষেত্রফলের ওপর আগের থেকে বেশি বল প্রয়োগ করবে, ফলে চাপ বাড়বে। এই কারণে গ্যাসেরও প্রসারণ গুণাঙ্ক দুটো, একটা হচ্ছে স্থির চাপে আয়তন প্রসারণ গুণাঙ্ক, আর একটা হচ্ছে স্থির আয়তনে চাপ প্রসারণ গুণাঙ্ক। আমাদের ক্ষেত্রে আছে শুধু গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক। গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক প্রাথমিক আয়তন এবং তাপমাত্রা বৃদ্ধির ওপর নির্ভর করে। একইভাবে কঠিন তরলের ক্ষেত্রে যেভাবে হয়েছিল যে আয়তনের বৃদ্ধিটা প্রাথমিক আয়তনের সমানুপাতিক এবং তাপমাত্রা বৃদ্ধির সঙ্গেও সমানুপাতিক। স্থির চাপে আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা: স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের তাপমাত্রা 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি বাড়ালে প্রতি একক আয়তনে যে আয়তন বাড়ে তাকে ওই গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে, এবং এটাকে আমরা গামা পি দিয়ে লিখি। একই রকমভাবে গামা পি সমান ভিটি মাইনাস ভি জিরো
বাই V0 ইন্টু টি। এই আয়তন গুণাঙ্কের রাশিমালা এটা। এবারে আমরা এই আয়তন গুণাঙ্কের মানটা একটু নির্ণয় করব, কিন্তু ওটা আমরা বোর্ড ওয়ার্ক করে দেখব। আমরা গ্যাসের ক্ষেত্রে যে আয়তন গুণাঙ্কের কথা বললাম, তো এটা আমরা একটু বোর্ড ওয়ার্ক করে দেখছি এখন। সংজ্ঞানুসারে গ্যাসের আয়তন গুণাঙ্কের ক্ষেত্রে গামা পি ইকুয়াল টু আমরা বলেছি ভিটি মাইনাস V0 বাই V0 ইন্টু টি। তাহলে এখান থেকে আমরা ভিটি সমান V0 ইন্টু 1 প্লাস গামা পি টি। ভিটিটা কি? ভিটি হচ্ছে টি ডিগ্রি সেন্টিগ্রেডে আয়তন, ভি নটটা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আয়তন, আর গামা পি তো বলেছি আয়তন গুণাঙ্ক। এবারে আমরা যদি চাল সূত্রে যাই দেখব, সেখান থেকে চার্লসের সূত্র থেকে পাই আমরা ভিটি সমান V0 ইন্টু 1 প্লাস টি বাই 273। ভিটিটা কি জিনিস? ওই একই জিনিস, যে একটা গ্যাসের ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে এটাও সেই একই টি ডিগ্রি তাপমাত্রায় আয়তন, আর ভি নটটা হচ্ছে গিয়ে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আয়তন। তো এই দুটো ইকুয়েশনকে যদি আমরা কম্পেয়ার করি, 1 এবং 2কে যদি আমরা কম্পেয়ার করি, দেখো গামা পি সমান হচ্ছে গিয়ে 1/273 পার ডিগ্রি সেন্টিগ্রেড। এটাই হচ্ছে গামা পি এর মান। এটা আদর্শ সব গ্যাসের ক্ষেত্রেই সমান কিন্তু। আর একটা আছে যে এটা গামা ভি, তার মানও কিন্তু একই। এটা আমাদের নেই, আমাদের এই গামা পি এর মানটুকু আছে শুধু। ওকে, আমরা যাচ্ছি এবার নেক্সট স্লাইডে। আমরা এবারে কতগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করব একটুখানি, যে গ্যাসের প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞায় প্রাথমিক তাপমাত্রা 0 ডিগ্রি নেওয়া হয়, কিন্তু কঠিন বা তরলের ক্ষেত্রে তা নেওয়া হয় না, যে কোনো তাপমাত্রায় আমরা নিতে পারি। প্রথমেই বলেছিলাম আমরা যে কঠিন বা তরলের ক্ষেত্রে আন্তঃআণবিক দূরত্বটা কম থাকে অনেকটা, ফলে তাপ প্রয়োগের ফলে এদের আয়তন খুব একটা বেশি বাড়ে না। কিন্তু গ্যাসের ক্ষেত্রে প্রসারণ গুণাঙ্কের মান অপেক্ষাকৃত বেশি বলে ভিন্ন ভিন্ন উষ্ণতায় প্রাথমিক আয়তন বা চাপ হিসেবে ধরে নিলে গ্যাসের প্রসারণ গুণাঙ্কের মান আলাদা আলাদা হয়। তাই গ্যাসের ক্ষেত্রে প্রসারণ গুণাঙ্ক নির্ণয় করার সময় 0 ডিগ্রি উষ্ণতার আয়তন বা চাপকে প্রাথমিক আয়তন বা চাপ হিসেবে ধরে নিতে হয়। পরে দেখো, তরলের মতো গ্যাসের আপাত প্রসারণ গুণাঙ্ক থাকে না কেন? কারণ হচ্ছে তরল এবং গ্যাস
প্রত্যেককেই পাত্রে রেখে তাপ দিতে হয়। কিন্তু তরলের ক্ষেত্রে প্রসারণটা কম হয় বলে পাত্রের যে প্রসারণটাকে অগ্রাহ্য করা যায় না। হোয়ারাজ গ্যাসের ক্ষেত্রে গ্যাসের আয়তন প্রসারণটা অনেক বেশি হয় পাত্রের তুলনায়। সেই কারণে পাত্রের যে প্রসারণটা সেটাকে আমরা ধর্তব্যের মধ্যে আনি না। বাকি দেখো, কঠিন তরল এবং গ্যাসের প্রসারণের তুলনাগুলো স্লাইডে দেওয়া আছে। তার পরবর্তী স্লটে তাপের পরিবহন নিয়ে আলোচনা হবে। আজকে যেটুকু পড়িয়েছি এটা হচ্ছে কঠিন, তরল এবং গ্যাসের প্রসারণ। এগুলো থেকে প্রয়োজন মতো প্রশ্নগুলো আমি আলোচনা করেই গেছি। আরও কিছু প্রশ্ন এখানে দেওয়া আছে, সেগুলো ভালো করে পড়াশোনা করো।